নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষা। এই অ্যানুয়াল এক্সামে ভালো রেজাল্ট করার জন্য, এই অ্যানুয়াল এক্সামের পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ সাজেশন ভিডিও। আজকের এই ভিডিওতে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন অর্থাৎ এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সেই প্রত্যেকটি প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটি গাণিতিক প্রশ্ন ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকো। এছাড়া তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে। যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও এই ভিডিওটা দেখে নিও এবং অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করে নিও। আজকের এই সাজেশনস ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এবং তোমাদের সুবিধার জন্য সেই প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলোও কিন্তু দেওয়া থাকবে। কিন্তু একটা বিষয়ের অবশ্যই খেয়াল রেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না। তাই আজকের এই ভিডিওতে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেইখান থেকে তোমরা পরীক্ষাতে প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবে। কিন্তু এর মানে এই নয় যে এখান থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নই তোমরা কমন পাবে। তাই অবশ্যই অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই ভিডিওতে যে সমস্তগুলো আলোচনা করছি সেইগুলো পড়ার পাশাপাশি তোমাদের কাছে যে টেক্সট বুকটি আছে সেটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো, অথবা যদি তোমাদের কাছে কোনো সহায়িকা বই থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের এই থার্ড সামেটিভ টেস্টের ভৌত বিজ্ঞানের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং ভৌত বিজ্ঞানের জন্য কোন কোন গাণিতিক প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এর আগে অর্থাৎ গণিতের যে সাজেশনস ভিডিও দিয়েছি সেখানেই বলে দিয়েছি তোমাদের অ্যানুয়াল এক্সামের ফুল মার্কস এবং এই পরীক্ষার জন্য তোমরা কত সময় পাবে। এখন আমরা জেনে নেব তোমাদের এই ফাইনাল এক্সামের পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও তোমাদের থার্ড ইউনিট টেস্টের যে সিলেবাস সেটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ প্রত্যেকটি অধ্যায় থেকেই এবারের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে এই পদার্থবিদ্যার থেকে এই 4টি অধ্যায় এবং রসায়নের দিক থেকে এই 4টি অধ্যায়, এই 4টি অধ্যায় তোমাদের সিলেবাসে ছিল। তাই এই 8টি অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব না। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতেই পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে শুধুমাত্র শব্দ, তাপ, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এবং জল, এই 4টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এর আগে এই দুটো সাজেশনস ভিডিও দেখেছো তাদের তো অলরেডি এই যে 8টি অধ্যায় আছে এই 8টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের লেখাই আছে। যারা এর আগের সাজেশনস ভিডিওগুলো দেখোনি তাদের অবশ্যই আমি বলবো এই সাজেশনস ভিডিও দেখার পর আগের দুটো সাজেশনস ভিডিওতে এই যে 8টি অধ্যায় আছে এই 8টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে নিও এবং সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে থাকো। এখন তাহলে তোমরা খাতা পেন রেডি করে নাও এবং এই 4টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো লিখে নাও। প্রথমেই আমরা আলোচনা করব মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এই অধ্যায় থেকে প্রথমেই গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মিশ্রণের উপাদানগুলিকে পৃথকীকরণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম পরিশোধনের তাপমাত্রার পাল্লা উল্লেখ করে 4টি পদার্থের নাম লেখো। অর্থাৎ পেট্রোলিয়াম পরিশোধনের যে আংশিক পাতন হয় সেই আংশিক পাতনের বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম উপজাত পদার্থ পাওয়া যায়। যেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ন্যাপথা। এই তাপমাত্রাগুলো মনে রাখবে এবং সেই তাপমাত্রায় কোন পদার্থটি পাওয়া যায় সেটি মনে রাখবে। এটা এরকম একটা সংক্ষিপ্ত প্রশ্নের আকারেও থাকতে পারে, আবার
এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের আকারেও কিন্তু থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু পড়ে রাখবে। পরের প্রশ্নটা লিখে নাও, আংশিক পাতন কাকে বলে, উদাহরণ দাও। যখন মিশ্রণের মধ্যে দুই বা ততোধিক তরল পদার্থ আছে এবং তাদের মধ্যে যে স্ফুটনাঙ্কের পার্থক্য সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, সেখানে আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে বারবার বাষ্পায়ন এবং ঘনীভবনের মাধ্যমে মিশ্রণের যে উপাদানগুলো থাকে তাদেরকে পৃথক করা হয়, তাকেই বলা হয় আংশিক পাতন। নেক্সট কোশ্চেন, আংশিক পাতন পদ্ধতির নীতি ব্যাখ্যা করো। তারপর খুবই গুরুত্বপূর্ণ, এই পার্থক্যটা কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। সাধারণ পাতন ও আংশিক পাতন বা পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের সাহায্যে দুটি তরলের মিশ্রণকে পৃথক করার জন্য দুটি শর্ত লেখো। এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও, অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে। মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, এই অধ্যায় থেকে এই 7টি প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে। এছাড়া কোনো কোনো স্কুলে কোশ্চেন একটু ঘুরিয়ে থাকতে পারে, তার জন্য আমি বলবো এই 3টি প্রশ্নও তোমরা একটু পড়ে রাখতে পারো। ভিডিও পজ করে তোমরা এই কোশ্চেনগুলো লিখে নাও। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। তোমাদের সুবিধের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলোও দেওয়া থাকছে এবং অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমাদের কাছে যদি টেক্সট বুক থাকে, কোনো সহায়িকা বই থাকে, সেই অংশগুলোও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে রাখবে। মনে রাখবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কোনোদিনই কোনো সাজেশনস হয় না। আমি এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্ন, পেট্রোলিয়াম শোধন করা হয় কোন প্রক্রিয়ায়, আংশিক পাতন। তারপর এই জায়গাটা ভালোভাবে পড়ে রাখবে। এই টাইপের প্রশ্ন এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা প্রশ্নের আকারে থাকতে পারে যে এইগুলোর মধ্যে কোনটা কোন পদ্ধতিতে পৃথক করা হয়। তোমরা এইগুলো ভিডিও পজ করে লিখে নাও। কোনটা কোন পদ্ধতিতে পৃথক করা হয় এরকম 8টি দেওয়া আছে, নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গিয়েছে। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম পরিশোধনে সবচেয়ে কম তাপমাত্রায় কি পাওয়া যায়, পেট্রোলিয়াম গ্যাস। উষ্ণতাটাও মনে রাখবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পেট্রোলিয়ামের আংশিক পাতনে এলপিজি কত তাপমাত্রায় পাওয়া যায়, অর্থাৎ এটাই পেট্রোলিয়াম গ্যাস মানেই হচ্ছে এলপিজি, 20 ডিগ্রি বা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটি অমিশ্রণীয় তরলের মিশ্রণ কোন পদ্ধতিতে পৃথক করা হয়, বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের সাহায্যে। এই প্রশ্নটা এভাবে ঘুরিয়েও দেওয়া থাকতে পারে, কোন ধরনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করার জন্য বিওজি ফানেল ব্যবহার করা হয়, দুটি অমিশ্রণীয় তরলের মিশ্রণ। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে, বিওজি ফানেল দ্বারা পৃথক করা যায় না এমন একটি তরল মিশ্রণের উদাহরণ দাও। জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ। জল ও পেট্রোল কোন যন্ত্রে আলাদা করা হয়, বিওজি ফানেল। নেক্সট প্রশ্ন, পাতন প্রক্রিয়ায় পাতন ফ্লাক্সে যে কঠিন পদার্থ থাকে তাকে কি বলে, অবশেষ। পাতন পদ্ধতিতে খাদ্য লবণ ও জলকে পৃথক করা হলে কোনটি পাতিত দ্রব্য ও কোনটি অবশেষ রূপে পাওয়া যাবে। আগের প্রশ্নেই দেখো বললাম যে কঠিন পদার্থটি হয় সেটি হচ্ছে অবশেষ, তাহলে এখানে খাদ্য লবণকে অবশেষ রূপে আর জলকে পাতিত দ্রব্য রূপে পাওয়া যাবে। পরের কোশ্চেন, পেট্রোলিয়াম শোধনে অবশেষ রূপে কি কি পাওয়া যায়, অর্থাৎ পেট্রোলিয়াম শোধন করার সময় কোন কোন উপজাত পদার্থগুলো পাওয়া যায়, পেট্রোল, ডিজেল, কেরোসিন, পেট্রোলিয়াম গ্যাস, ন্যাপথা, এই সমস্ত পদার্থগুলো। আংশিক পাতন স্তম্ভের বিশেষত্ব কি। এখানে সফটওয়্যার প্রবলেমের জন্য এই স্ফুটনাঙ্কের বানানগুলো একটু ভুল থাকবে, এগুলো তোমরা ঠিক করে লিখে নেবে। বানানটা এইরকম ভাবে হবে, তাহলে বানানটা তোমরা এইভাবে লিখে নেবে, ঠিক আছে। সফটওয়্যার প্রবলেমের জন্য এটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে দন্তস ফ এটা একসঙ্গে থাকবে। তাহলে আংশিক পাতন স্তম্ভের বিশেষত্ব কি, এটি বিভিন্ন স্ফুটনাঙ্কের তরলকে পৃথক করতে সক্ষম, অর্থাৎ যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম হয়। তারপর বায়ুর গ্যাসীয় উপাদান ড্যাশ পদ্ধতিতে পৃথক করা হয়, ভগ্নাংশ পাতন। দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণ আংশিক পাতনে পৃথক করলে কোনটি সর্বপ্রথম গ্রাহক পাত্রে সঞ্চিত হয়,
যেটি নিম্ন স্ফুটনাঙ্কের তরল সেটি গ্রাহক পাত্রে সঞ্চিত হবে। কোন মিশ্রণটিকে আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় না? যে মিশ্রণগুলি সাধারণত খুব সাদৃশ্যপূর্ণ বা একই স্ফুটনাঙ্কের তরল বা দ্রবীভূত পদার্থের মিশ্রণ। এই অধ্যায় থেকে শেষ প্রশ্নটা লিখে নাও। পৃথকীকরণ ফানেলের মাধ্যমে কম ঘনত্বযুক্ত তরলটি কোন স্তরে অবস্থিত থাকে? কম ঘনত্বের তরলটি সব সময় ওপরের স্তরে অবস্থান করে। মিশ্রণের উপাদানের পৃথকীকরণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1, 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো নিশ্চয়ই লেখা হয়েছে। যাদের লিখতে অসুবিধে হচ্ছে তারা অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখে নিও। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় জল। এই অধ্যায় থেকেও প্রথমে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, কোলিফর্ম কাউন্ট কি? পরের প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে, বেশ গুরুত্বপূর্ণ। জলের ক্ষরতার কারণ কি? তারপর ক্ষরজলে সাবান দিয়ে কাপড় কাচা উচিত নয় কেন? বা প্রশ্নটা একটু ঘুরিয়েও থাকতে পারে, ক্ষরজলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না কেন? স্ফুটন পদ্ধতি, এখানে আবার বানানটা একটু ঠিকভাবে লিখে নেবে। স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করবে? সমীকরণ সহ লেখো। এই দুটো প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ। জলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের উপস্থিতি জনিত ক্ষরতা স্ফুটনের সাহায্যে সম্পূর্ণ দূর করা যায় না কেন? এই প্রশ্নটা একটু ঠিকভাবে লিখে নেবে। জলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের উপস্থিতি জনিত ক্ষরতা স্ফুটনের সাহায্যে সম্পূর্ণ দূর করা যায় না কেন? ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কাকে বলে? রেজিন পদ্ধতিকে আয়ন বিনিময় পদ্ধতি বলা হয় কেন? তারপর বেশ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই বছর আসার কিন্তু সম্ভাবনা আছেই। দীর্ঘদিন ব্যবহারের পর নিষ্ক্রিয় হয়ে পড়া ক্যাটায়ন বিনিময়কারী এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরুজ্জীবিত করা হয়? একসঙ্গে দুটো না দিয়ে একটাও থাকতে পারে, যে শুধু ক্যাটায়ন বিনিময়কারী রেজিন বা অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে কিভাবে পুনরুদ্ধার বা পুনরুজ্জীবিত করা হবে, বা অতি সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু এটা থাকতে পারে। পরের প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ। আয়নমুক্ত জল এবং পাতিত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন? এই প্রশ্নটা পড়া থাকলে তোমরা এই পার্থক্যটাও লিখতে পারবে, আয়নমুক্ত জল এবং পাতিত জল। তারপর বয়লারে ক্ষরজল ব্যবহার করা হয় না কেন? ডিটারজেন্ট দ্বারা কিভাবে জল দূষণ ঘটে? নেক্সট প্রশ্ন ভালোভাবে পড়ে রাখবে, আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। ইউট্রিফিকেশন কাকে বলে? পরের প্রশ্ন, অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম কি? এর প্রভাব উল্লেখ করো। এখানেও সফটওয়্যার প্রবলেমের জন্য বানানগুলো একটু উল্টো হয়ে গিয়েছে, এগুলো তোমরা ঠিক করে লিখে নেবে। বলো এটা একসঙ্গে থাকবে, শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। নকনি সিন্ড্রোম কি? জলের অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও। জলে ফ্লুরাইড দূষণের ফলে কি কি রোগ হয়? এখানেও ফ্লুরাইড বানানটা একসঙ্গে হবে, ঠিক আছে? ফয়ে ল এটা একসঙ্গে থাকবে। এই বানানগুলো লেখার সময় একটু ঠিক করে লিখে রাখবে, এই প্রত্যেকটাই সফটওয়্যার প্রবলেমের জন্য চেঞ্জ হয়ে গিয়েছে। এই 16টি প্রশ্নের পাশাপাশি তোমরা এই কয়েকটি প্রশ্নও কিন্তু একটু দেখে রাখবে। ভিডিও পজ করে তোমরা এই 7টি প্রশ্ন কিন্তু লিখে নাও। এরপর দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। কোলিফর্ম শব্দটি ড্যাশের সাথে সম্পর্কিত? ব্যাকটেরিয়া। আদর্শ পানীয় জলে কোলিফর্ম কাউন্টের মান কত? 0। পানীয় জলের পিএইচ এর মান কত? 6.5 থেকে 8.5। পানীয় জলে ফ্লুরাইডের নিরাপদ মাত্রা কত? 1 mg পার লিটার। পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 0.01 থেকে 0.05 mg পার লিটার, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করা হয়? ক্লোরিন। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছেই। জলে স্থায়ী ক্ষরতার কারণ কি? জলের স্থায়ী ক্ষরতার কারণ হচ্ছে জলের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রন ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণের উপস্থিতি। যদি এমসিকিউ থাকে এরকম কোনো দেওয়া থাকে তখন অপশনে থাকবে CaCl2 বা MgCl2, এইগুলো হবে। জলে অস্থায়ী ক্ষরতার কারণ কি বা জলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী
লবণের নাম ও সংকেত লেখো। জলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী লবণের নাম হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এর সংকেত হবে MgHCO3(2). কারণ তোমরা এটাও লিখতে পারো, জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রন ধাতুর বাইকার্বনেট লবণের উপস্থিতি। ক্ষরজলে কোন আয়ন উপস্থিত থাকে? Ca2+। বৃষ্টির জল ক্ষরজল না মৃদু জল? সাধারণত মৃদু প্রকৃতির। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত কি? এটা রেজিন হবে, ঠিক আছে। ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত হচ্ছে RSO3H। অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত হচ্ছে RNH3+OH-। জলে ক্ষরতা পরিমাপের একক কি? ppm। আয়নমুক্ত জলে ক্ষরতার মাত্রা কত? 0। জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী ফসফেট BOD এর সম্পূর্ণ কথাটি কি বা পুরো নাম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। নকনি সিন্ড্রোমের কারণ কি? মানবদেহে ফ্লুরাইডের অতি সংক্রমণের ফলে পায়ের হাড় বেঁকে যাওয়া। পরের প্রশ্ন, পানীয় জলে কোন দূষকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ দেখা দেয়? আর্সেনিক মৌলের কিছু দ্রাব্য যৌগের উপস্থিতির জন্য। যদি জানতে চাই কোন আয়নের জন্য এই ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে লিখবে ASO3(3)। আর্সেনিক যুক্ত জল পান করলে কোন রোগ হয়? ব্ল্যাকফুট ডিজিজ। ভৌম জলে ফ্লোরাইড দূষণের জন্য, ভৌম জলে ফ্লোরাইড দূষণের জন্য দায়ী একটি পদার্থের নাম লেখো। সোডিয়াম ফ্লুরাইড। ভৌম জলে ফ্লুরাইডের আধিক্যের জন্য কি রোগ হয়? এর উত্তরটা তোমরা লিখে নাও, ফ্লুরোসিস। ফ্লুরোসিস। ইটাই ইটাই রোগের কারণ কি? ক্যাডমিয়াম। ব্লু বেবি সিন্ড্রোম, এখানে বয়েল একসঙ্গে থাকবে। ব্লু বেবি সিন্ড্রোম কোন আয়নের জন্য হয়? নাইট্রেট আয়ন। জল জীবাণুমুক্ত করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি। শেষ প্রশ্নটা লিখে নাও, ইনজেকশন দেওয়ার জন্য কোন জল ব্যবহৃত হয়? পাতিত জল। জলের অংশ থেকেও তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো। এই অধ্যায়টি কিন্তু অনেকটাই বড় অধ্যায়, প্রচুর প্রশ্ন এখান থেকে আছে। তার মধ্য থেকেও যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি সেই প্রশ্নগুলোই দিয়েছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমাদের স্কুলে যে প্রশ্নগুলো পড়ানো হবে সেইগুলোও কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় তাপ অর্থাৎ হিট। প্রথমে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্ন। কোন পদার্থের আপেক্ষিক তাপ বলতে কি বোঝো? SI এবং CGS এককে আপেক্ষিক তাপের একক লেখো। পরের প্রশ্ন, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটোই কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। ক্যালোরিমিতির মূলনীতিটি গাণিতিক রূপ সহ লেখো এবং ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্ত কি? অনেক সময় প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো এবং ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলি লেখো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, জুলের সূত্রটি লেখো অথবা কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। তার সঙ্গে এই দুটোও করে রাখবে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা এবং তার রাশিমালা। লিনতাপ কাকে বলে? লিনতাপের একক ও মাত্রা লেখো। অনেক সময় এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নেও থাকে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ বেশি ঠান্ডা মনে হয় কেন? তারপর উষ্ণতার সঙ্গে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছেই, শিশিরাঙ্ক কাকে বলে? ভালো শিশির জমার শর্তগুলি লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো? এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধা কি? বা বলা থাকতে পারে যে শীত প্রধান দেশে জলজ প্রাণীরা কিভাবে বেঁচে থাকে। শীত প্রধান দেশে জলজ প্রাণীরা বেঁচে থাকে সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলেই, সেটাকেই একটু ব্যাখ্যা করে দিতে হবে। এই 11টি প্রশ্নের পাশাপাশি এই 4-5টি প্রশ্ন একটু পড়ে রাখতে পারো। ভিডিও পজ করে তোমরা এই 5টি প্রশ্ন একটু খাতায় লিখে নাও। তাপের অধ্যায় থেকে প্রশ্ন আসার পাশাপাশি গাণিতিক প্রশ্নও কিন্তু থাকতে পারে।
তাই এই অধ্যায় থেকে কিছুগুলো গাণিতিক প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে রাখবে। গাণিতিক প্রশ্নগুলো অবশ্যই একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে রাখবে, কারণ এখানে যে সংখ্যাগুলো আছে পরীক্ষার হলে সেই সংখ্যাগুলো কিন্তু আলাদা থাকতে পারে। এই গাণিতিক প্রশ্নগুলো 1 মার্কস, 2 মার্কস বা 3 মার্কসও থাকতে পারে। অনেক সময় এমন হয় 2 মার্কসের একটা প্রশ্নের সঙ্গে একটা ছোট গাণিতিক প্রশ্ন 1 মার্কসের দেওয়া থাকলো, বা 1 মার্কসের কোনো একটা গাণিতিক প্রশ্ন এমসিকিউতে থাকলো, বা 3 মার্কসেরও একটা গাণিতিক প্রশ্ন থাকতে পারে। তাপের অধ্যায় থেকে তোমরা 10টি গাণিতিক প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এই 10টি টাইপসের মধ্যে একটা টাইপসের গাণিতিক প্রশ্ন অবশ্যই পাবে। আমি এখানে এই ভিডিওতে গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি না, অহেতুক ভিডিও লম্বা করতে চাইছি না। যদি কারো গাণিতিক প্রশ্নে অসুবিধে থাকে কমেন্টে জানাও। বেশি কমেন্ট থাকলে এই গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং এই গাণিতিক প্রশ্নগুলো করার জন্য কোন কোন সূত্রগুলো প্রয়োজন সেইগুলো নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই সংক্রান্ত খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসব। এখন আপাতত তোমরা এই গাণিতিক প্রশ্নগুলো লিখে নাও, বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। অসুবিধে হলে কমেন্টে জানিও। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এসআইতে তাপের একক কি? জুল। পরের প্রশ্ন, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? 4200 জুল পার কেজি কেলভিন। এখানে এই যে কেলভিন আছে সবসময় মনে রাখবে কেলভিনের কে বড় হাতের হবে। তারপর সেক দেওয়ার বোতলে জল ব্যবহৃত হওয়ার কারণ কি? কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। কার্য এবং তাপের মধ্যে সম্পর্কটি লেখো। কার্য এবং তাপ এরা পরস্পর সরল সম্পর্কে থাকে, অর্থাৎ কার্য প্রপোর্শনাল টু তাপ। এসআই এবং সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে 1, আর সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটা এইভাবে লিখবে, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার ক্যালোরি। এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি? এখানে লক্ষ্য করো, যখন আমরা লিখেছি এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান, সেখানে শুধু সংখ্যাটা লিখেছি, অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের কোনো একক নেই। পরের প্রশ্ন, 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। লিনতাপ বস্তুর ড্যাশ ঘটায়। মনে রাখবে লিনতাপ শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ কত? 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি। আর যদি এটা সিজিএস এ জানতে চাইতো তাহলে 80 ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সিজিএস এ 537 ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে 22.68 জুল পার কেজি। পরের প্রশ্ন, ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে ড্যাশ। এক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে? ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক একই থাকে। তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলের আয়তন, এই 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে জলের আয়তন হ্রাস পায়। এবং মনে রাখবে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কোন উষ্ণতায় দেখা যায়? এই উষ্ণতাতেই, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, কারণ এরপর আয়তন বাড়তে থাকে। ক্যালোরিমিটার কি? গৃহীত বা বর্জিত তাপ মাপার যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং জলের আয়তন সর্বনিম্ন, অর্থাৎ সবচেয়ে কম হয়। তাপের অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। আর এই 10টি গাণিতিক প্রশ্ন নিশ্চয়ই লিখে নিয়েছো। লিখতে অসুবিধে হলে অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখে নিও। আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি আবারও বলছি, কোনোদিনই কোনো সাজেশনস হয় না। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা আছে। এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বুকটি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকলে পরীক্ষাতে নম্বরও বেশি পাবে এবং বিজ্ঞান সম্পর্কে তোমাদের জ্ঞানও আরো বেশি পরিষ্কার হবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের এই অ্যানুয়াল এক্সামের শেষ অধ্যায়
শব্দ অর্থাৎ সাউন্ড। লিখে নাও প্রথমে গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। সূর্যে বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন? তারপর সংজ্ঞা লেখো। কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য এবং পর্যায়কাল অর্থাৎ কাকে বলে? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নের আকারেও থাকতে পারে, আবার বিভিন্ন গাণিতিক প্রশ্ন সলভ করার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হতেই পারে। তরঙ্গবেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং তরঙ্গের কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অর্থাৎ তরঙ্গবেগ v ইকুয়ালস টু n ল্যামডা। n মানে হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিধ্বনি বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। নেক্সট কোশ্চেন অবশ্যই ভালোভাবে করে রাখবে, এই প্রশ্ন এই বছর আসার কিন্তু একটা সম্ভাবনা আছেই। ত্রিমাত্রিক শব্দ অর্থাৎ কেমিস্ট্রি বা বিউটিফুল বা নেতাজি, এই সমস্ত শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে সেটি নির্ণয় করো। এই প্রশ্নগুলো থাকলে কিন্তু 3 মার্কসেই থাকবে। নেক্সট প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ, সাধারণ ঘরে কথা বললে প্রতিধ্বনি শোনা যায় না কেন? প্রতিধ্বনির সাহায্যে কিভাবে এরোপ্লেন অর্থাৎ বিমানের উচ্চতা নির্ণয় করা যায়? পরের প্রশ্ন, সোনার কি, এর পুরো নাম কি? সোনার অর্থাৎ সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটি কি কাজে ব্যবহৃত হয়? শ্রুতিগোচর শব্দ বলতে কি বোঝো? শ্রুতিগোচর শব্দের পাল্লা কত? শ্রুতিগোচর শব্দের পাল্লা অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে থাকলে আমরা এই শব্দ শুনতে পাবো? 20 থেকে 20,000 হার্জের মধ্যে। শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ লেখো। তারপরে এই পার্থক্যটা ভালোভাবে পড়ে রাখবে। সুর ও স্বরের মধ্যে পার্থক্য লেখো। তারপর সুরযুক্ত এবং সুর বর্জিত শব্দের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি? সুরযুক্ত শব্দের 3টি বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে প্রাবল্য, তারপর তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি। পরের প্রশ্ন এইগুলোই, শব্দের প্রাবল্য বলতে কি বোঝো? শব্দের তীক্ষ্ণতা বলতে কি বোঝো? শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝো? এরপর শব্দ দূষণের অংশ থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শব্দ দূষণের অংশ থেকে প্রশ্নগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, একবার দুবার ভালোভাবে পড়ে নাও, তাহলেই দেখবে মনে থাকবে, কারণ এর আগেও এগুলো পড়েছো বা এগুলো একদম সাধারণ ব্যাপার। প্রথম প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের উৎসগুলি লেখো, অর্থাৎ শব্দ দূষণের কারণগুলি লেখো। এবং শেষ প্রশ্নটা হচ্ছে দৈনন্দিন জীবনে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের কিছু উপায় আলোচনা করো। বা একটু ঘুরিয়েও প্রশ্নটা থাকতে পারে, মানুষের স্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের কিছু উপায় আলোচনা করো। আশা করি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়েই যাবে। তা সত্ত্বেও আমি বলবো এই কয়েকটি প্রশ্ন অর্থাৎ এই 5টি প্রশ্ন একটু দেখে রাখতে পারো। এই অধ্যায় থেকেও কিন্তু গাণিতিক প্রশ্ন থাকতে পারে এবং এই গাণিতিক প্রশ্নগুলো 1 মার্কস, 2 মার্কস বা 3 মার্কসের হতে পারে। আমি এখানে এই 8টি গাণিতিক প্রশ্ন দিয়েছি, আশা করি এই 8টি গাণিতিক প্রশ্নের টাইপসের মধ্যেই তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই গাণিতিক প্রশ্নগুলো তোমরা লিখে নাও, বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি অসুবিধে হয় অবশ্যই আমায় কমেন্টে জানিও। এরপর দেখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। শব্দ কি ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। পুকুরের জলে ঢিল ছুড়লে কোন ধরনের তরঙ্গ উৎপন্ন হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দাও। একটা স্প্রিং এ তৈরি হওয়া তরঙ্গ। লোহা, জল এবং বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি? লোহার মধ্যে। কম্পাঙ্কের একক কি? হার্জ। হার্জকে আমরা এইভাবে লিখি HZ। কম্পনের কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? কম্পাঙ্ক সমান হচ্ছে 1 পর্যায়কাল। পরের প্রশ্ন, দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন অর্থাৎ আলাদা, তাহলে এদের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? যে তরঙ্গের কম্পাঙ্ক কম, মনে রাখবে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। বেল এবং ডেসিবেলের মধ্যে সম্পর্ক কি? 1 বেল সমান
10 ডেসিবেল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এই প্রশ্নটা এমসিকিউতেও থাকতে পারে, আর সেখানে মনে করো এই অপশনটা দেওয়া নেই, 340 দেওয়া আছে, সেক্ষেত্রে তখন তোমরা অ্যান্সারে 340ও লিখতে পারো, কিন্তু প্রশ্নের আকারে থাকলে অবশ্যই 332 মিটার পার সেকেন্ড এটাই লিখবে। নেক্সট প্রশ্ন, শব্দেতর এবং শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত? শব্দেতর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জের কম, আর শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্জের বেশি। বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগের কি পরিবর্তন হয়? আর্দ্রতা যদি বাড়ে বায়ুর বেগ কিন্তু বৃদ্ধি পায়। ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়? অর্থাৎ ক্ষণস্থায়ী শব্দের রেস আমাদের মস্তিষ্কে কতক্ষণ থাকে? 0.1 সেকেন্ড। একমাত্রিক শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? 33.2 মিটার। দ্বিমাত্রিক শব্দের উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? 66.4 মিটার। একটা প্রাণীর নাম লেখো যে শ্রবণোত্তর শব্দের সৃষ্টি করে থাকে। বাদুড়, ডলফিন, এই সমস্ত প্রাণীরা। এই প্রশ্নটা এইভাবেও একটু বলা থাকতে পারে যে কোন প্রাণী তার গতিপথ শ্রবণোত্তর শব্দের সাহায্যে নিয়ন্ত্রণ করে? তার উত্তর হচ্ছে বাদুড়। তারপরের প্রশ্ন, স্টেথোস্কোপে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়? শব্দের প্রতিফলন ধর্ম। নেক্সট প্রশ্ন, আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোন শব্দ? শ্রবণোত্তর শব্দ। সোনারে আমরা ব্যবহার করি ড্যাশ তরঙ্গ? শব্দোত্তর তরঙ্গ। শব্দের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতাও বাড়বে। সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য পুরুষ এবং মহিলাদের কণ্ঠস্বর পৃথক করা যায়? তীক্ষ্ণতার জন্য। গিটার এবং মোটর গাড়ির হর্নের মধ্যে কোন শব্দের তীক্ষ্ণতা বেশি? মোটর গাড়ির হর্নের। শব্দের তীব্রতার একক কি? ডেসিবেল, বা এটা তোমরা বলতে পারো বেল। শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে ড্যাশের ওপর? কম্পাঙ্কের ওপর। একটু আগেই একটা কোশ্চেন দিয়েছিলাম, শব্দের কম্পাঙ্কের সঙ্গে তীক্ষ্ণতার কি পরিবর্তন হয়? তীক্ষ্ণতা বাড়ে, অর্থাৎ তীক্ষ্ণতা কম্পাঙ্কের ওপর নির্ভরশীল। বিভিন্ন তারের বাদ্যযন্ত্র থেকে একই তীব্রতায় একই কম্পাঙ্কের শব্দ শোনা গেলে কোন বৈশিষ্ট্যের জন্য বোঝা যায় যে শব্দগুলি বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত হচ্ছে? সুরযুক্ত শব্দের গুণ বা জাতি। এই বৈশিষ্ট্যের জন্যই আমরা আলাদা আলাদা শব্দের মধ্যে পার্থক্য করতে পারি। সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য শব্দ দূষণ হয়? প্রাবল্য। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? 65 ডেসিবেল। কিছু কিছু বইয়ে তোমরা এটা দেখবে 85 ডেসিবেলও পাবে, কিন্তু যদি WHO নির্দেশিত থাকে তাহলে অবশ্যই তার অ্যান্সার 65 ডেসিবেলই কিন্তু লিখবে। অ্যানুয়াল এক্সামের জন্য শেষ প্রশ্নটা লিখে নাও, কর্ণপটহের কাজ লেখো। এই ছিল তোমাদের ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামের জন্য ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নগুলো। আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত অধ্যায়গুলো আলোচনা করিনি সেই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই দুটো সাজেশনস ভিডিওতে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনস ভিডিওতেই পেয়ে যাবে। এই তিনটি ভিডিওতে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা বাড়িতে ভালোভাবে বুঝে বুঝে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নে তোমাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা নিচে এই যে নাম্বারটা দেওয়া আছে তোমরা এই নাম্বারেও আমায় মেসেজ করতে পারো। তাছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমার দেওয়া সাজেশনসের বাইরেও তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে তোমরা সেই প্রশ্নগুলোও কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামের জন্য গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। যারা এখনও এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের এই অ্যানুয়াল এক্সামের জন্য জীবন বিজ্ঞানেরও সাজেশনস ভিডিও নিয়ে আসার। তাই কোনো সাজেশনস ভিডিও যাতে তোমাদের মিস না হয়ে যায়, আপলোড হওয়ার সাথে সাথে সবার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়, এর জন্য তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া তোমাদের ভৌতবিজ্ঞানের বেশ কিছু অধ্যায়গুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, কিভাবে থিওরিগুলো মনে রাখবে, কিভাবে সেই অধ্যায়ের গাণিতিক প্রশ্নগুলো করতে হবে, তাই অবশ্যই তোমরা একবার সেই ভিডিওগুলোও দেখে নিও। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা চলে যাও প্লেলিস্টে, সেখানেও পেয়ে যাবে। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো, এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।
আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।